আচ্ছা, তাহলে প্রথমে আমরা কি করলাম? আমরা ফাইলে গেলাম, ফাইল থেকে নিউ ফাইল, নিউ ফাইলে যে ফাইলের নাম দিলাম হলো basic.html। লাস্টে .html এর অর্থ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আমরা এখন এইচটিএমএল প্রোগ্রামিং এর যে ল্যাঙ্গুয়েজটা আছে সেটা আমরা শিখব। যখনই আমরা basic.html লিখলাম, তখন আপনারা যে ফোল্ডারে এটা তৈরি করছেন, সে ফোল্ডারে যে দেখেন আপনাদের এখানে basic.html এ একটা ব্রাউজারের লোগো আসবে। সবাই জানতো, গিয়ে দেখেন তো এখানে ব্রাউজারের লোগো আসছে কিনা। আসছে? আচ্ছা স্যার। আচ্ছা, যদি না এসে থাকে তাহলে আপনার ফরম্যাট চেঞ্জ করতে হবে, সমস্যা নাই। আমাদের নর্মালি লজিক্যালি আসা উচিত, আর যদি না আসে সেটা আমরা পরে দেখতেছি। আচ্ছা, এখন এইচটিএমএল বিষয়টা কি আমরা যদি একটু জানার চেষ্টা করি। এইচটিএমএল হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আমরা একটু চ্যাট জিপিটিতে যাই, আমরা একটু জানার চেষ্টা করব এইচটিএমএল কি কি কাজে লাগে। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যালো? জি। আচ্ছা, এখানে আমরা দেখতে জি স্যার, পাচ্ছি। দেখা যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। এইচটিএমএলটা হচ্ছে আমাদের ওয়েবসাইট তৈরি করতে লাগে। আমরা সামনে যে পাইথনের ডিজাঙ্গো ওয়েব ফ্রেমওয়ার্কের মাধ্যমে যে একটা ওয়েবসাইট তৈরি করব, ওই একটা ওয়েবসাইট তৈরি করার প্রাথমিক ধাপ হচ্ছে এইচটিএমএল। আচ্ছা, এটাতে যে কোনো ওয়েবসাইটের বেসিক কাঠামো এইচটিএমএল দ্বারা বানানো হয়। এরপরে এখন ওয়েব ওয়েব পেজে কি কি থাকে, যেমন লেখা থাকতে পারে, ছবি থাকতে পারে, ভিডিও থাকতে পারে, এগুলো ওয়েব পেজের মধ্যে থাকে। তারপরে হেডিং থাকে, একটা ফর্ম থাকে, হ্যাঁ, লিঙ্ক এবং নেভিগেশন থাকে, এরপরে টেবিল থাকে, হ্যাঁ, এ ধরনের অনেক কিছু থাকে যেগুলো এইচটিএমএল এর সাথে সম্পর্কিত। আমরা যদি একটা ওয়েবসাইটে যাই, যেমন এখানে যদি দেখি যাই, আমরা যদি nectar.org তে যাই, আচ্ছা, লোডে টাইম নিচ্ছে, আমরা হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তিতে গেলাম। দেখেন উপরে হাজী মোহাম্মদ দানেশ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, এটা গাঢ় করে লেখা না? দেখেন তো, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তার মানে আমরা যেটা দেখলাম এইচটিএমএল এর কাজ কি, এখানে আমাদের এই যে হেডিং এর একটা কাজ এখানে আমরা পেয়ে গেলাম। এরপরে যদি আমরা যাই, এই যে এখানে দেখেন হোম, অ্যাডমিনিস্ট্রেশন, একাডেমিক, অ্যাডমিশন, রিসার্চ অ্যান্ড ট্রেনিং, এগুলোকে বলে নেভিগেশন বার। এগুলোকে কি বলে? কথা বলেন। জি। এগুলোকে বলে নেভিগেশন বার। তো আমাদের এখানে এইচটিএমএল একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নেভিগেট করতে সাহায্য করে, এই যে এক পেজ থেকে আরেক পেজে যাওয়ার লিঙ্ক তৈরি করতে সাহায্য করে। এরপরে আমরা nectar.org-তে এসে যখন আমরা কোনো একটা জায়গায় এনরোল করছিলাম, এনরোল করার সময় এখানে আমাদের রেজিস্ট্রেশন যে ফর্ম সেটা আমরা চেয়েছি না? হ্যাঁ। হুম। আচ্ছা, জি। তো এই কাজটা হচ্ছে আমাদের এইচটিএমএল এর ফর্মের মাধ্যমে করতে হয়। এই যাকে বলে এইচটিএমএল এর ফর্ম ডিজাইন। এছাড়াও আমরা ধরেন এখানে যদি হাজি দানেশে যাই, নিচের দিকে যদি আসি, এই যে লেখাগুলো এগুলোকে বলে প্যারাগ্রাফ। আমরা এইচটিএমএল এর প্যারাগ্রাফের মাধ্যমে এগুলো করি। এরপরে একটা এইচটিএমএল এর মধ্যে ছবি থাকতে পারে, এটা যেমন একটা শিরোনাম। হ্যাঁ, সব এই যে লেখাগুলো, এই লেখাগুলো হচ্ছে আমাদের এইচটিএমএল এর কাজ। কিন্তু দ্য ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেশন ডিগ্রি অফার্ড এইটা বাম দিকে থাকবে, এই লেখাটা মধ্যে থাকবে, এই ছবিটা ডান দিকে থাকবে। এই ডিজাইনটা করা হয় আমাদের সিএসএস, বুটস্ট্র্যাপ এগুলোর মাধ্যমে।
এই লেখার নিচে কালার থাকবে, ব্যাকগ্রাউন্ড কালার থাকবে। তারপরে এখানে যে ছবিগুলো যাচ্ছে, যে এটাকে বলে ক্যারোসেল, এই ডিজাইনটা করা হয় সিএসএস বুটস্ট্র্যাপের মাধ্যমে, হ্যাঁ। কিন্তু ছবিগুলো আমরা এইচটিএমএলেই নিয়ে আসব। তারপরে এই যে লেখাগুলো যাচ্ছে, হ্যাঁ, এগুলো আমরা আস্তে আস্তে শিখব। নিচের দিকে যদি আসি, এই যে এখানে দেখেন, এগুলো ছবি, কিছু লেখা, এগুলো আমাদের এইচটিএমএল এর মাধ্যমে করা যায়। তারপরে গুগল ম্যাপের লোকেশনটা, সেটাও আমাদের এইচটিএমএল এর মাধ্যমে আমরা করতে পারি। তারপরে এই দেখেন দেখেন যে এগুলোকে বলে একটা করে কার্ড। এই কার্ডগুলো এক একটা এক এক দিকে, তাই না? এগুলো সিএসএস বুটস্ট্র্যাপের মাধ্যমে খুবই ইজিলি ডিজাইন করা যায়। তো আমরা খুব সুন্দরভাবে এইচটিএমএল এর বেসিকটা শিখব প্রথম 2 দিন, এবং পরের দিন আমরা ডিজাইনটা সম্পর্কে একটা বেসিক ধারণা নেব। আচ্ছা, তো আমরা সবাই প্রথমে একটা ফাইল ওপেন করেছিলাম, কি বেসিক ডট এইচটিএমএল, তাই না? এবার আমরা আরেকটু দেখার চেষ্টা করি এইচটিএমএল এর কাঠামো। আমরা এখন এইচটিএমএল এর স্ট্রাকচার সংক্রান্ত বিষয়গুলো শিখব। আচ্ছা, এখানে এইটা হচ্ছে একটা এইচটিএমএল এর কোড। আমার স্ক্রিন দেখা যাচ্ছে ভালো মতো? হ্যালো? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, এটা হচ্ছে একটা এইচটিএমএল এর বেসিক স্ট্রাকচার। তো এইচটিএমএল এর বেসিক স্ট্রাকচারে প্রথমে আমাদের এইচটিএমএল দ্বারা শুরু হয়, এটা একটা ট্যাগ, এবং এইচটিএমএল দেখেন লাস্টে শেষ হইলো। এখানে আমরা একটা জিনিস খেয়াল করি, দেখেন এখানে এইচটিএমএলটা যে শুরু হইলো এবং এইচটিএমএলটা শেষ হইলো, এই দুইটা একই রকম দেখতে। কিন্তু এখানে যেমন লেস দেন শুরু, এইচটিএমএল গ্রেটার দেন, এটা কেবল একটা ট্যাগ। আবার যখন এই ট্যাগটা শেষ হয়, তখন দেখেন সেম লেখাটা থেকে শুধুমাত্র লেস দেনের পর একটা ফরওয়ার্ড স্ল্যাশ যুক্ত হয়। তো এইচটিএমএল আসলে ট্যাগের উপরে কাজ করে। অনেকগুলো ট্যাগের সমন্বয়ে এইচটিএমএল কাজ করে। যেমন প্রথমে একটা এইচটিএমএল ট্যাগ শুরু করতে হয়, এইচটিএমএল ট্যাগ শেষ করতে হয়। তো প্রত্যেকটা ওয়েবসাইটের মাথা থাকে এবং বডি থাকে। যেমন আমরা যদি হাজি দানেশে যাই, দেখেন হাজি দানেশের এই যে ট্যাবের উপরে কি লেখা, এইচএসটিইউ, এই লেখাটা দেখা যায়। জি। এটা হচ্ছে হেডের অংশ। এবং এই ওয়েবসাইটের এর সামনে আপনি যা দেখতে পারতেছেন, এটা হলো বডির অংশ, ভেতরে যা কিছু থাকে। তো প্রত্যেকটা ওয়েবসাইটের একটা হেড সেকশন থাকে এবং একটা বডি সেকশন থাকে। আমরা যদি এই হাজীদানের সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটির এই ওয়েবসাইটটা কিভাবে তৈরি করছে, এর কোডটা যদি একটু দেখি, তাহলে দেখেন একদম শুরুতে প্রথমে এইচটিএমএল শুরু করলো। এরপরে দেখেন হেড সেকশন, হেড সেকশন এখানে শুরু করলো, এবং হেড সেকশনের ভিতরে বিভিন্ন ধরনের কাজ থাকে, এটা আমরা পরে দেখব। এবং একদম নিচের দিকে এসে আমরা দেখতে পারতেছি এখানে, একদম নিচের দিকে নামি এই যে হেড সেকশন শেষ করলো। এরপরে এই যে বডি শুরু করলো, এবং এই ওয়েবসাইটে যদি একদম আমরা নিচের দিকে নামি, আমরা এখানে দেখতে পারবো এই যে এখানে দেখেন বডিটা শেষ করলো, এবং সবার শেষে কি শেষ করছে, এইচটিএমএল। মানে পৃথিবীর প্রত্যেকটা ওয়েবসাইট এইরকম বেসিক কিছু কাঠামো দ্বারা তৈরি হয়। তো ঠিক আমরা এইচটিএমএল এর বেসিক স্ট্রাকচারে যদি যাই, প্রথমে এইচটিএমএল ট্যাগটা শুরু হলো এবং এইচটিএমএল ট্যাগটা শেষ হয়। এরপরে এর দুইটা অংশ থাকে, একটা হচ্ছে হেড সেকশন, হেড শুরু হয় এবং হেড শেষ হয়। এরপর আরেকটা সেকশন থাকে, একটাকে বলে বডি বলে, বডি শুরু হইলো, বডি শেষ হইলো। এখানে আমাদের উপরে অনেক সময় লেখা থাকে ডক টাইপ এইচটিএমএল, এটা লেখলেও হয়, না লেখলেও হয়। এটা আমরা আহ, পরে বুঝবো এখন। তো প্রথমে আমরা যদি যাই, এইচটিএমএল একটা ট্যাগ শুরু হয় এবং এইচটিএমএল ট্যাগ শেষ হয়। মানে পুরো এইচটিএমএল কোড, একটা ওয়েবসাইটের যত কোড, সব কিছু এই ট্যাগের ভেতরে থাকে। আচ্ছা, এটাকে আমরা বলতে পারি এটাকে রুট ট্যাগ। এরপরে থাকে হলো হেড সেকশন, পেজের তথ্য এখানে থাকে, কিন্তু এটা ইউজার সবগুলো তথ্য দেখতে পারে না। যেমন টাইটেল, যেটা ব্রাউজারের ট্যাবে দেখায়, একটু আগে আমরা এটা দেখলাম।
এরপরে মিটা, যেটা আপনার এসইও বা ক্যারেক্টার সেট, ওয়েবসাইটের ডিসক্রিপশন, ওয়েবসাইটের টাইটেল, মানে ওয়েবসাইটের কিওয়ার্ড সব কিছু এই মেটাগুলোতে লেখা হয়, যেগুলো দিয়ে ইউজার সার্চ করলে এগুলো দেখতে পারবে। আচ্ছা, এরপরে লিঙ্ক থাকে, যেমন আপনি যদি ডিজাইন করতে চান ওয়েব পেজটাকে, সেটা হেড সেকশনে থাকে। এরপরে স্টাইল থাকে, কি কি স্টাইল করতে চান, যেমন ব্যাকগ্রাউন্ড কালার হইতে পারে, লেখাগুলো বিভিন্ন পজিশনে থাকতে পারে। আচ্ছা, এখন মেইন সেকশন হচ্ছে বডি, যেটার উপরে আমরা কাজ করব। এই বডিটা হচ্ছে ইউজার যা চোখে দেখে, মানে আমরা যেটা দেখি। আর হেড সেকশনটা আমরা দেখি না। হেড সেকশনের শুধুমাত্র কয়েকটা তথ্যের মধ্যে একটা তথ্য, যেটা হেড মানে ট্যাবের উপরে থাকে, সেটা আমরা দেখি। আর বাকিগুলো সবগুলো লুকানো অবস্থায় থাকে। কিন্তু বডির ভিতরে যেটা, সেটা আমরা দেখতে পারি। যেমন এখানে টেক্সট থাকতে পারে, ছবি থাকতে পারে, বাটন, ফর্ম, টেবিল, এই সব কিছু এখানে থাকতে পারে। এই কনসেপ্টটা বোঝা গেছে? না বুঝলে সমস্যা নাই, আমরা এবার কাজ করার সময় ঠিকই বুঝতে পারবো ইজিলি। তো প্রথমে আমরা বেসিক ডট এইচটিএমএল ফাইলটা সবার ওপেন করা আছে না? জি। আচ্ছা, এখানে এসে আমরা প্রথমে একটা ট্যাগ লেখা শুরু করব। প্রথমে লেস দেন দিলাম, এইচটিএমএল, এরপরে গ্রেটার দেন, এরপরে ইন্টার। আপনার যদি ভিজুয়াল স্টুডিও কোডে কাজ করেন, অটোমেটিক্যালি ক্লোজিং ট্যাগটা চলে আসে। আর যদি ক্লোজিং ট্যাগ না আসে, তাহলে আবার লেস দেন ফরওয়ার্ড স্ল্যাশ, তারপরে আপনি হাতে টাইপ করবেন এইচটিএমএল, তারপরে গ্রেটার দেন। এইচটিএমএল নামে একটা ট্যাগ শুরু করলাম। এখন এইচটিএমএল এর মধ্যে কয়টা ট্যাগ থাকে? দুইটা অংশ থাকে, একটা হচ্ছে হেড সেকশন, আরেকটা কি থাকে? বডি সেকশন। তাহলে আমরা এখানে এসে লিখলাম হেড সেকশন, শুরু এবং শেষ করলাম, এবং তার নিচে এসে শুরু করব হলো বডি সেকশন, বডি শুরু করলাম এবং বডি শেষ করলাম। এইটা হলো আমাদের এইচটিএমএল এর একদম বেসিক স্ট্রাকচার। সবাই স্ট্রাকচারটা তুলে ফেলেন, খুব দ্রুত তুলে ফেলেন এই স্ট্রাকচারটা। তুলে ফেলছেন সবাই? জি। বাকিদের কি অবস্থা? জি স্যার, তুলছি স্যার। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের বেসিক স্ট্রাকচার, যেখানে আমাদের একটা এইচটিএমএল ট্যাগ শুরু হয় এবং এইচটিএমএল ট্যাগটা শেষ হয়। এরপরে হেড সেকশন থেকে, হেড সেকশন শুরু শেষ হইলো। এরপরে বডি ট্যাগ শুরু হইলো এবং বডি ট্যাগ শেষ হইলো। এখন হেড সেকশনের ভিতরে আর বডি সেকশনের ভিতরে আমরা যদি এখন লেখা শুরু করি, প্রথমে আমরা বডিতে লিখবো। বডিতে আমরা আমাদের ইনফরমেশন দেবো, যেমন প্রথমে আমি আমার পরিচয় দেই, আমার নাম আসিফ রহমান, তারপর ইন্টার দিলাম। অ্যাসিস্ট্যান্ট
ইনস্ট্রাক্টর, নেকটার, বগুড়া। এভাবে আপনারা বডির ভিতরে আপনাদের ইনফরমেশন লিখবেন। লেখার পরে প্রথমে এটাকে আমরা সেভ করলাম, কন্ট্রোল এস দিয়ে কি করলাম, সেভ করলাম। করার পরে এখন আমাদের ফাইলের নাম হচ্ছে basic.html। তো যদি আমরা এই ফাইলটা সেভ করে থাকি, এই ফাইলটা বর্তমানে আমাদের ডাউনলোড ফোল্ডার বা আপনাদের যে কোনো ফোল্ডারে এটা অবস্থান করবে। এখানে এসে আপনারা ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে এখানে আপনি আউটপুট দেখতে পারবেন, যেমন আসিফ রহমান, অ্যাসিস্ট্যান্ট ইনস্ট্রাক্টর, নেকটার, বগুড়া। মানে এটা ব্রাউজারের মধ্যে এই আউটপুটটা আপনার অবশ্যই আসবে। যে কোনো ব্রাউজার, ক্রোম হতে পারে, এজ হতে পারে, যে কোনো ব্রাউজারে আপনাদের এই আউটপুটটা আসবে। তার মানে আমরা basic.htmlটা খুললাম, তারপরে আমরা কোড করলাম, করার পরে আমরা আমাদের লেখাটা লিখলাম, এবং আমাদের ওয়েবসাইটে এই ফাইলটায় ডাবল ক্লিক করে বা এই ফাইলটা ওপেন করলে আমরা আমাদের ওয়েবসাইটে এই তথ্যটা এখানে পেয়ে যাব। এই পর্যন্ত আগে আসেন সবাই, আপনারা আপনাদের ইনফরমেশন লেখেন। ওকে স্যার। বাকিরা করতে পারছেন? হ্যালো, ব্রাউজারে আউটপুট আসছে? জি স্যার, আসছে। আতিকুর রহমান, আপনার আসে নাই? স্যার আমি প্রথম দিকে ছিলাম না, তো কিছুই দেখি নাই, জাস্ট দেখতেছি, পরে কালকে ভিডিও দেখে নিবো স্যার। এইভাবে করলে পাশ করতে পারবে না। প্রথম দিনে ছিলেন না কেন? ক্লাস তো শুরু করেছি 7টা 20-এ। জি স্যার, জয়েন করে আবার চলে গেছিলাম আসলে। আমি একটু পারিবারিক সমস্যার কারণে কন্টিনিউ করতে পারতেছি না, মাঝে মধ্যে এসে একটু দেখি আর কি স্যার। এটা কোনো কথা? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা যদি এখন আউটপুটে দেখি এবং কোডে দেখি, কোডটা আমরা কি নিচে নিচে লিখছি না? কিন্তু আমরা আমাদের আউটপুটে দেখতে পারতেছি যে এটা পাশাপাশি চলে আসছে।
এর কারণ হলো আপনি এইচটিএমএল এ যা কিছুই করেন না কেন সবকিছু ট্যাগের উপর নির্ভরশীল। যেমন আপনি একটা লাইন নিচে নামাবেন, সেখানে আপনাকে একটা ট্যাগ ইউজ করতে হবে। একটা লাইন যদি আপনি নিচে নামান, সেখানে আপনাকে একটা ট্যাগ ইউজ করতে হবে। ট্যাগ ছাড়া এইচটিএমএল কোনো কিছু বোঝে না। তো আমরা যদি নিচে নামাইতে চাই, যেমন আসিফ রহমান, এরপর অ্যাসিস্ট্যান্ট ইনস্ট্রাক্টর, এরপর নেকটার বগুড়া, যদি এরকম আমরা আউটপুটটা দেখতে চাই, তাহলে আসিফ রহমানের পরে এক লাইন নিচে নামাইতে হবে। এই জন্য আমাদের এখানে আসিফ রহমানের এন এর পরে এখানে একটা ট্যাগ ইউজ করতে হবে, সেটাকে বলে ব্রেক। লেস দেন, বি আর, গ্রেটার দেন। এই ব্রেক ট্যাগের আবার শুরু বা শেষ নাই। যেমন আমরা এইচটিএমএল এ শুরু করছি, এইচটিএমএল শেষ করছি, হেড শুরু করলাম, হেড শেষ করলাম, বডি শুরু করলাম, বডি শেষ করলাম। কিন্তু এখানে আমরা যদি ব্রেক দিই, আপনি বিআর এভাবেও লিখতে পারেন অথবা এভাবেও লিখতে পারেন। তো এই ট্যাগটার শুরু বা শেষ নাই, এটাকে বলে এমটি ট্যাগ। এরকম এইচটিএমএল এ বেশ কিছু এমটি ট্যাগ আছে, মানে সিঙ্গেল ট্যাগ, যেটার শুরু বা শেষ নাই, একটা ট্যাগ লিখলেই কাজ করে। তো আমরা এটাকে আবার সেভ করি। সেভ করার পরে এবার যদি আমরা এখানে ব্রাউজারে এসে রিলোড দিই, দেখেন আসিফ রহমানের পরে এক লাইন নিচে নামলো। এরপরে আমরা অ্যাসিস্ট্যান্ট ইনস্ট্রাক্টরের পরে যদি আবার এখানে এসে বিআর দেই এবং সেভ করি, তাহলে আমরা যদি এখন আউটপুটে যাই, আউটপুটে রিলোড করি পেজটা, আমরা কিন্তু পেজটাকে রিলোড করলাম, বারবার রান করব না। পেজটাকে আমরা যদি এখানে এসে ব্রাউজারে এসে রিলোড দিস পেজ রিলোড করি, তবে অ্যাসিস্ট্যান্ট ইনস্ট্রাক্টর উপরে থাকলো এবং নেকটার বগুড়া নিচে নেমে গেল। তার মানে আমরা ব্রেক ট্যাগের কাজটা বুঝতে পারছি। হ্যালো, আপনারা জি স্যার, ব্রেক ট্যাগের বুঝতে কাজটা পারছি। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, এরপরে আমরা নেকটার বগুড়া এই পর্যন্ত লিখলাম। লেখার পরে যদি নিচের লাইনে যেতে চাই, তাহলে এখানে এসে আবার বিআর ট্যাগ ইউজ করতে হবে এবং এটাকে সেভ করব। করার পরে আমরা যদি এখানে ব্রাউজারে যে রিলোড করি, এরপরে যদি আমি কোডে কোনো কিছু লিখি, সেটা সবসময় নিচের দিকে চলে আসবে। আচ্ছা, এটাকে গেলাম আমরা বিআর ট্যাগের কাজ, যেটাকে আমরা বলি ব্রেক। এখন আমরা আরো ভিন্ন কিছু ট্যাগের কাজ শিখি। যেমন এখানে প্রথমে আসি, আমরা কোনো একটা লেখাকে বোল্ড করব। তো বোল্ড মানে কি, লেখাটা গাঢ় হবে। তো এই বোল্ড ট্যাগের শর্ট ফর্ম হচ্ছে, আমরা এখানে বি নিব, বি নামে একটা ট্যাগ শুরু করব এবং বি নামে একটা ট্যাগ এখানে শেষ করব। এবং এখানে এই বি ট্যাগ শুরু এবং শেষ, এই দুইটার মধ্যে আপনি যেটা লিখবেন সেইটা আপনার গাঢ় আকারে দেখাবে, মানে লেখাটা গাঢ় দেখাবে। যেমন আমি এখানে লিখলাম বাংলাদেশ, লিখে সেভ করলাম। তার মানে এই বাংলাদেশ লেখাটার দুই দিকে বিআর ট্যাগ আছে, বিআর ট্যাগ শুরু করা হইলো এবং শেষ করা হলো। এবার যদি আমরা আমাদের আউটপুটে যাই, আমরা দেখতে পারবো এই যে বাংলাদেশ, এটা বর্তমানে কি অবস্থায় আছে, এটাকে বলে বোল্ড। এটাকে কি বলে? বোল্ড। বোল্ড। এটা বর্তমানে বোল্ড অবস্থায় আছে। আচ্ছা, বাংলাদেশ, এরপরে আমরা বাঁকানো ট্যাগ দেখব, সেটাকে বলে ইটালিক, মানে হালকা বাঁকানো। যেমন এখানে আই নামে একটা ট্যাগ শুরু করলাম, ইটালিকের শর্ট ফর্ম নিলাম আই। তার মানে একটা আই ট্যাগ শুরু এবং আই ট্যাগ শেষ, এই শুরু এবং শেষের ভেতরে আমি যা লিখবো সেটা ইটালিক ফরম্যাটে থাকবে। যেমন এখানে লিখলাম টুরিস্ট প্লেসেস, লিখে সেভ দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। দেওয়ার পরে এবার যদি আমরা আমাদের আউটপুটে যাই, আমরা দেখতে পারবো এই যে টুরিস্ট প্লেসেস লেখাটা কি বাঁকানো অবস্থায় আছে না, দেখা যায়? জি হ্যালো, স্যার। জি স্যার। আচ্ছা, তার মানে বাংলাদেশ টুরিস্ট প্লেস, প্রথমটা হলো বোল্ড এবং পরেরটা কি ইটালিক। ইটালি। আচ্ছা, এরপরে আমি যদি লেখা শুরু করি, কোনো একটা লেখার নিচে আন্ডারলাইন যদি দিই, তাহলে এখানে আন্ডারলাইনের শর্ট ফর্ম হলো ইউ। একটা ইউ ট্যাগ শুরু হবে এবং ইউ ট্যাগ আমরা এখানে শেষ করলাম।
এবং ইউ ট্যাগ শুরু এবং শেষের ভেতরে শুরু এবং শেষ করলাম, এবং এখানে এসে আমরা যা লিখবো তার ভিতরে আন্ডারলাইন চলে যাবে। যেমন এখানে আমরা লিখলাম কক্সেস বাজার, বান্দরবান, শ্রীমঙ্গল লিখে কন্ট্রোল এস দিয়ে যদি সেভ করি, তাহলে আমরা দেখতে পারবো যে কক্সবাজার, বান্দরবান এবং শ্রীমঙ্গল পেজটা রিলোড করতে হবে অবশ্যই। এই লেখাগুলোর নিচে আন্ডারলাইন চলে আসছে। কনসেপ্ট ক্লিয়ার? জি স্যার। সেটা বুঝতে পারছেন? জি হ্যালো? স্যার, বুঝতে পারছি এটুকু। আচ্ছা, এখন আমরা যদি আরেকটু পরের জায়গায় আসি, যদি আমরা কোনো কিছু লিখি, ধরেন এখানে নিচের লাইনে লিখলাম ট্যুর গাইডস, সরি, এখানে আমরা লিখলাম কন্ট্যাক্ট ইনফরমেশন, লিখে এটা ক্লোন দিলাম, এটাকে সেভ দিলাম। দেওয়ার পরে এখন যদি আমরা আউটপুটে যাই এবং রিলোড করি পেজটা, আমরা এখানে কি লেখা দেখতে পারবো? কন্ট্যাক্ট ইনফরমেশন। এখন এই লেখাটাকে যদি আমরা নিচে নামাইতে চাই, তাহলে আমার ব্রেকটা কোথায় ইউজ করতে হবে বলেন তো? আউটপুট দেখে বলেন তো। শ্রীমঙ্গলের পরে। শ্রীমঙ্গলের পরে, ঠিক আছে না? আচ্ছা, তার মানে জি স্যার। আমরা এই শ্রীমঙ্গল, এই যে ইউ ট্যাগটা শেষ করলাম, এরপরে আমরা এখানে এসে একটা বিআর, ব্রেক ট্যাগ দিতে পারি। এটাকে সেভ করলাম, করার পর এবার যদি আমরা আউটপুটে যাই, দেখেন কন্ট্যাক্ট ইনফরমেশন লেখাটা। আর এটাকে উপরের লাইনে কি ব্রেক টানসার দেওয়া যাবে না স্যার? হ্যাঁ, যাবে যাবে, নো প্রবলেম। আপনি যে কোনো জায়গায় দিতে পারেন, আপনি যেখানেই দেন না কেন, আপনার এইচটিএমএল ট্যাগ ছাড়া কোনো কিছু বুঝবে না, ঠিক আছে? যেখানে ট্যাগ পাবে ওই জায়গায় ওই ট্যাগের ব্যবহারটা করে দিবে, সেটা আপনি পাশে লেখেন, নিচে লেখেন, বা যেখানেই লেখেন। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এখন কন্ট্যাক্ট ইনফরমেশন লেখার পরে যদি আমি নিচের লাইনে নামতে চাই, আমি এখানে এসে আবার একটা কন্ট্যাক্ট ইনফরমেশনের ব্রেক দিব। দেওয়ার পরে এবার লিখলাম ইমেল, কোলন দিলাম। এখন ইমেলটা আমার হবে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, তিনটা ট্যাগ একসাথে হবে। তো প্রথমে আমরা বি ট্যাগ শুরু করলাম। ধরেন আমি এখানে দিলাম মাই ইমেল @gmail.com। তার মানে এই অংশটুকু আমার বোল্ড হবে। দেখি, এই যে আউটপুটে যে রিলোড করলাম, দেখেন my email@gmail.com, এটা বোল্ড হয়েছে না? জি স্যার। এর বোল্ড হওয়ার কারণ হলো এই my email@gmail.com সেটা দুইটা বি ট্যাগের মধ্যে অবস্থান করে। এখন এইটাকে যদি আমি আমার ইটালিকও করতে চাই, মানে বোল্ড থাকবে সাথে ইটালিকও থাকবে, তো এখানে আমরা আই ট্যাগ শুরু ইটালিক করব, হবে। এবং এই আই ট্যাগটা শেষ করব হলো বি ট্যাগের। যেমন দেখেন এই দুইটা বি ট্যাগের ভিতরে আমি কি লিখছি? আই ট্যাগটা লিখে দিছি, মানে একটার ভিতরে আরেকটা ট্যাগ। এবার যদি সেভ করি এবং এখানে এসে এটাকে রান করি, আমরা দেখতে পারবো, দেখেন এটা বোল্ডও হইলো এবং ইটালিকও হইলো, তাই না? জি স্যার। আচ্ছা, এখন এটাকে যদি আমরা এখন আন্ডারলাইনও করতে আন্ডারলাইন। চাই, তাহলে এখানে ইউ ট্যাগ শুরু করব এবং কি করব? এই ইউ ট্যাগটা কোথায় শেষ করব? ওটা ক্লোজ করব। ক্লোজ করব হলো ইটালিকে। ডট কম এর পর। হ্যাঁ, .com এর পর। আগে। আচ্ছা, এই দেখেন বোল্ড, ইটালিক এবং আন্ডারলাইন তিনটার ব্যবহার এখানে একসাথে হয়ে গেল। কনসেপ্ট ক্লিয়ার? একসাথে হয়েছে। হ্যাঁ, একসাথে হয়েছে। জি স্যার। এখন এটা হচ্ছে আমাদের বিভিন্ন ট্যাগের ব্যবহার। এখন যদি আমি নিচে আমার আউটপুটে একটা লম্বা একটা লাইন নিতে চাই, এই যে লম্বা একটা লাইন নিতে চাই, সেক্ষেত্রে আমাকে একটা ট্যাগ ইউজ করতে হয়, এটাকে বলে হরিজন্টাল। এটাকে কি বলে? হরিজন্টাল। হরিজন্টাল ট্যাগ, HR, শুধুমাত্র এতটুকু।
এই হরিজন্টাল ট্যাগের কাজ হলো আমার একটা লম্বা একটা লাইন এখানে তৈরি করা। আপনি হরিজন্টাল ট্যাগ যখনই পাবে সাথে সাথে আনুভূমিকভাবে একটা লাইন সে তৈরি করে ফেলবে। এখন আপনাদের কাজ হলো এই কোডটা করা, এবং এই কোডটা করার পর আমাকে এই জুমের চ্যাটের মধ্যে আপনি যে আউটপুটটা আনছেন, সরি যে কোডটা করছেন এর স্ক্রিনশটটা আমাকে এই চ্যাটের মধ্যে দিতে হবে। শুরু করেন কাজ করা। স্যার আরেকবার একটু রিপিট করছেন? বুঝি নাই। আরেকবার যদি বলতেন একটু। এই কোডটা আপনারা করবেন, করার পরে এই কোডের আউটপুট বের করবেন। আউটপুট যদি ঠিক থাকে, হ্যাঁ, তাহলে এই কোডের স্ক্রিনশট নেবেন একটা কম্পিউটার থেকে। এই কোডের স্ক্রিনশট নিয়ে জুমের চ্যাটের মধ্যে পাঠাবেন, যাতে করে আমি দেখতে পারি যে আপনি কাজটা করছেন। বা যদি স্ক্রিনশট নিতে না পারেন, সরাসরি কোডটা কপি করে মেসেজে পাঠিয়ে দেন, আমি এটা দেখব। এটার জন্য টাইম দিলাম হলো টোটাল 4 মিনিট। 7টা 57 বাজে, 8টা 2-এ কাজ শেষ করবেন। স্যার কিছু না মনে করলে একটা কথা বলবো স্যার। হ্যাঁ প্লিজ বলে ফেলেন। যারা দেখছে বা পারে তো পারবেই, তো প্রথমে যে ফাইলটা কি ওপেন করছিল জাস্ট এইটুকু একটু দেখাই দিলে আচ্ছা, কিভাবে ওকে ওকে পারবেন ওকে, আমি। নো নো প্রবলেম। এখানে ট্রেনিং করা হয় ধরেই যে আপনি কিছু পারেন না। আচ্ছা, এই জন্য তো স্লো আগানো হচ্ছে অনেক। আচ্ছা, প্রথমে আমরা ফাইলে যাব। ফাইলে যাওয়ার পরে নিউ ফাইলে যাব। স্যার ফাইল বলতে কি আমি ওই যে আমার যে এই আহ, থন পাইথনের যে ফাইল ওই ফাইলে? আপনি ভিজুয়াল স্টুডিও কোডে কাজ করতেছেন না? জি না স্যার, থনি দিয়ে না করছিলাম। না, ফোনিতে কাজ করলে কাজ হবে না, ভিজুয়াল স্টুডিও কোডে করতে হবে। ফোনিতে কাজ করলে স্যার কাজ হবে, কিন্তু স্যার সামনের এটার দিন, জন্য কি কিন্তু এটার সামনের জন্য কি দিনগুলোয় হবে না। আলাদা এক্সটেনশন হ্যাঁ, নামাবো স্যার? আমি গতকালকের ক্লাসে ছিলাম না, আচ্ছা। না পুরাটা না, করতে পারিনি আর কি। আচ্ছা, আপনার ভিজুয়াল স্টুডিও কোডে কিভাবে পাইথন প্রোগ্রাম বা এইচটিএমএল রান করে এগুলো প্রথম ক্লাসে শেখানোর কথা তো। জি জি। ওই ভিডিওটা দেখানো হয়েছে না ভিডিওটাতে? ওইটা স্যার স্যার মিস আমাদের করছিলাম আর কি। ভিজুয়াল স্টুডিও দিয়ে করায়নি, থনি দিয়ে করাইছে সবকিছু। থনি দিয়েই শুরু করছে। আচ্ছা, এখন পর্যন্ত আপনারা সব থনিতেই করতেছেন নাকি? এখন পর্যন্ত থনিতে করছে, জি স্যার। আচ্ছা, এটা একটা অনেক বড় ভুল হয়ে গেছে। আমি সরাসরি রুটিনে লিখিয়ে দিছিলাম যে ভিজুয়াল স্টুডিও কোডে যাতে কাজ করে। আচ্ছা, যাই হোক, আহ, শুরুতে আমরা ভিজুয়াল স্টুডিও কোডটা ইনস্টল করি, ঠিক আছে? সবার কম্পিউটার ওপেন আছে না? জি স্যার। আচ্ছা, এটা ছাড়া আপনি ডিজেঙ্গর ক্লাস করতে পারবেন না তো। সবাই ব্রাউজারে যান, ব্রাউজারে গিয়ে লেখেন ভিজুয়াল স্টুডিও কোড। আচ্ছা, এইচটিএমএল এর কোডটা পরে করেন, ওটা করার টাইম পরে দিচ্ছি, আগে এই কাজটা শেষ করেন। ভিজুয়াল স্টুডিও কোড ডাউনলোড লিখে সার্চ করেন। ESUN লিখছেন? জি স্যার লিখেছি। সবাই দেখেন তো এরকম পেয়েছেন কিনা। জি স্যার আসছে এরকম। আচ্ছা, এরকম যদি এসে থাকে এরপরে ডাউনলোড ভিজুয়াল স্টুডিও কোড, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পারবেন, আপনারা যদি উইন্ডোজ চালান উইন্ডোজের জন্য, হ্যাঁ, ম্যাক চালাইলে ম্যাকের জন্য, হ্যাঁ, এরকম লিনাক্স চালাইলে এরকম বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম এখানে আছে, তাই না? তা আপনারা জি স্যার। উইন্ডোজ যদি চালান এখান থেকে আপনারা ইনস্টল করেন, ইউজার ইনস্টলার কোন একটাতে ক্লিক করেন। ক্লিক করলে, বা এই যে উইন্ডোজ 10 এখানে ক্লিক করলে আপনি পেয়ে যাবেন যে থ্যাঙ্কস ফর ডাউনলোডিং ভিজুয়াল স্টুডিও কোড। আপনার ভিজুয়াল স্টুডিও কোডটা এখানে ডাউনলোড হবে।
113 মেগাবাইট বা এরকম, এইটাকে আপনি ইনস্টল করেন ডাবল ক্লিক করে, দ্রুত করে ফেলেন। কারণ এই ভিজুয়াল স্টুডিও কোড ছাড়া আপনি সামনে আগাইতে পারবেন না, সব কাজ ভিজুয়াল স্টুডিও করে করানো হবে। এই যে এই উইন্ডোজ 10 11 এখানে ক্লিক করলে আপনি একটা ইএক্সি ফাইল ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড শুরু হয়েছে সবার? জি স্যার, হয়েছে। ডাউনলোড করেন, ডাউনলোড করে ইনস্টল করেন। স্যার আমি প্রথম দিন বলেছিলাম ভিএস কোডের কথা, পরে উনি বলছেন যে হচ্ছে থনিতে ইজি হবে, ওই জন্য আগে থনিতে শিখাচ্ছেন, পরে ভিজুয়াল স্টুডিও কোডে নিবেন, এগুলা এটা বলছিলেন আর কি। ঠিক আছে, সমস্যা নেই। স্যার এটা ডাউনলোডের পরে কি করা লাগবে? ওইটাতে তো মানে এমনিতে তো পাইথন চালাই, পাইথনের ইয়াটা ডাউনলোড করা তো, এখন কি এইচটিএমএল এর জন্য আলাদা কোনো ডাউনলোড করতে না হবে না, আপনি আইডি? ভিজুয়াল স্টুডিও কোড আগে ওপেন করেন, ডাউনলোড করেন, ডাউনলোড করে ভিজুয়াল স্টুডিও কোড আপনি ওপেন করলে যে আমার মতো একটা ইন্টারফেস আসবে এরকম। জি জি, এরকম আগে আনেন। এরকম এরপর এরকম আসছে স্যার, আসছে অলরেডি আমার আচ্ছা, করা একটু আছে। ওয়েট করেন, সবার আসুক, বাকিদের আসুক। সবাই ইনস্টল করছেন, ডাউনলোড করছেন? বাকিদের কি হয়েছে? কথা বলেন, কমিউনিকেট করেন আমার সাথে। এই হ্যাঁ, 50 ডাউনলোড হয়েছে স্যার। আচ্ছা, যদি এখন না পারেন দেখে নেন, পরবর্তীতে অবশ্যই করবেন। সেটা হলো ইউটিউবে যাবেন, ইউটিউবে যে আপনি সার্চ করবেন ভিজুয়াল স্টুডিও কোড, এটা ভিডিওতে থেকে যাবে, দেখে নেন, ঠিক আছে? আচ্ছা, ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল। তো এখানে আপনি
অনেকগুলো ভিডিও পাবেন 2-3 মিনিট 4 মিনিটের কিভাবে ভিজুয়াল স্টুডিও কোডটা ডাউনলোড করে ইনস্টল করতে হয়, ঠিক আছে? এরপরে ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল করার পরে ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন করবেন। আচ্ছা, আমরা একটা ভিডিওতে ঢুকি, ছোট একটা ভিডিওতে ঢুকি, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে ভিজুয়াল স্টুডিও কোডটা আপনি ডাউনলোড করলেন, করার পরে এখান থেকে যখন আপনি ইনস্টল করবেন, এই যে এখানে আপনি অ্যাকসেপ্ট দা এগ্রিমেন্ট দিবেন, নেক্সট করবেন, তারপরে আবার এখান থেকে নেক্সট করবেন, এখানে আবার নেক্সট করবেন, ক্রিয়েট এ ডেস্কটপ আইকন, এখানে টিক চিহ্ন দিবেন, অবশ্যই টিক চিহ্ন দিয়েন, তাহলে ডেস্কটপে থেকে যাবে। নেক্সট করবেন, এরপর ইনস্টল করবেন, তাহলে আপনার ভিজুয়াল স্টুডিও কোডটা এখানে সুন্দরভাবে ইনস্টল হয়ে যাবে, ঠিক আছে? এখানে লঞ্চ ভিজুয়াল স্টুডিও কোডের টিক চিহ্ন থাকতে পারে, নাও থাকতে পারে, ঠিক আছে? এরপরে যখন আপনি এটাকে ওপেন করবেন ভিজুয়াল স্টুডিও কোডটা, আপনার ইন্টারফেসটা ঠিক এরকম আসবে। ওকে, আচ্ছা, এখন আমরা একটা ভিডিও দেখলাম কিভাবে ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন করতে হয়, ইনস্টল করতে হয়। আরেকটা দেখি। ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন করার পরে, ওপেন করলেন, এরপরে আপনি এখান থেকে এই যে এখানে আসবেন, এক্সটেনশনস, এখান থেকে কোথায় আসবেন? দেখা যাচ্ছে আমার কম্পিউটার? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, ওপেন করার পরে আপনার এরকমটা আসবে, আসার পরে আপনি এখান থেকে এক্সটেনশনসে আসবেন, এই যে এরকমটা জি স্যার। দেখাবে। আপনি এখান থেকে এক্সটেনশনসে আসবেন, আসার পরে এই সার্চ এক্সটেনশন, এখানে এসে লিখবেন হচ্ছে পাইথন, এখানে এসে লিখবেন কি পাইথন লিখবেন, এক্সটেনশনসে এসে অবশ্যই এখানে পাইথন লিখবেন। লেখার পরে এই দেখেন পাইথন, মাইক্রোসফট পাইথন, এই যে এইটা আছে না, এখানে ঢুকবেন। ঢোকার পরে এটা এখানে একটা ইনস্টল লেখা থাকবে, এখানে আপনি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে আপনি দেখবেন এখানে ডিজেবল আনস্টল এরকম লেখা আসবে, তার মানে ইনস্টল হয়ে গেছে। পাইথন ডিবাগার, এটাও ইনস্টল করে নেবেন। এই দুইটা ইনস্টল করে নিন, এই দুইটা ইনস্টল করলে আপনি পাইথন কোডটা ভিজুয়াল স্টুডিও কোডে রান করতে পারবেন, ঠিক আছে? এরপরে আপনি এখানে লিখবেন কোড রানার, কোড রানার লিখলে এই যে কোড রানার এরকমটা চলে আসবে, এখান থেকে এটা আপনি ইনস্টল করবেন। আচ্ছা, ইনস্টল করে কিভাবে, একটা ইনস্টল করে দেখাই। ধরেন আমি কোড রানার লিখলাম, এই যে এখানে ইনস্টল এরকম পাবেন, ঠিক তেমনিভাবে পাইথনও এমন পাবেন, এখান থেকে ইনস্টল করবেন, হয়ে যাবে। আচ্ছা, আর যদি আপনার এখান থেকেও না পারেন, আপনি বুঝতে অসুবিধা হয়, আবার আপনি তাহলে ইউটিউবে যাবেন, এখানে সার্চ করবেন ইনস্টল পাইথন এক্সটেনশনস, ইনস্টল পাইথন এক্সটেনশনস ফর ভিজুয়াল স্টুডিও কোড, এটা লিখলেন, সার্চ করলে এই যে 1 মিনিট 1.5 মিনিটের একটা ছোট ভিডিও, এখান থেকে আপনি যদি দেখেন ভিজুয়াল স্টুডিও কোডটা ইনস্টল করার পরে, এই যে দেখেন এক্সটেনশনসে আসলো, এসে এখানে পাইথন লিখে সার্চ করলো, তারপরে আপনার এখান থেকে এই যে পাইথন মাইক্রোসফট এরকম কিছু একটা আসবে, দেখেন ইনস্টল লেখা আছে, আপনি এখান থেকে ইনস্টলে চাপ দিবেন। ইনস্টলে চাপ দিলে আপনার দেখেন ইনস্টলিং হচ্ছে ডিবাগার এবং এটা, তাহলে ইনস্টল হয়ে গেলে আপনি তখন এই যে দেখেন এখানে ইনস্টল হচ্ছে, এ তখন ডিজেবল আনইনস্টল এরকম দেখতে পারেন। বিষয়টা বুঝতে পারছেন? এতে করে কি হবে, এরপরে আপনি পাইথনটা ইজিলি রান করতে পারবেন, নাহলে ভিজুয়াল স্টুডিও কোডে রান হবে না। কনসেপ্ট ক্লিয়ার? জি। এখানে বাম পাশে অনেকগুলো আসছে, বুঝি নাই, মাইক্রোসফট বুঝি নাই। এক্সটেনশন যখন দিলাম ওই ভিজুয়াল করে, তারপর হ্যাঁ, এই বাম পাশে যে একটা সার্চ অপশন আছে, এখানে পাইথন লেখার পর পাইথন নিচে আছে মাইক্রোসফট ইনস্টল পাইথন ফর এরকম, এখান থেকে যে কোনো একটা দিতে হবে স্যার। না, আপনি পাইথনের মাইক্রোসফটটা নিয়েন, পাইথন মাইক্রোসফট, মাইক্রোসফট। এবং হ্যাঁ মাইক্রোসফটের পাইথন এবং মাইক্রোসফটের পাইথন ডিবাগার, এই দুইটা নিয়েন, ঠিক আছে? জি আচ্ছা,
এভাবে আমরা ইনস্টল করতে পারি। আর আজকে যারা পাইথন ইনস্টল করতে পারতেছেন না, মানে করা নাই কিন্তু কাজ তো করতে হবে তাই না? তো আজকে আমি কাজটা দেখাই যাই, যতটুকু করব। আপনারা কালকে অবশ্যই অবশ্যই ভিজুয়াল স্টুডিও কোডে এটা রান করে মানে কাজ করবেন, এরপর থেকে সব কাজ ভিজুয়াল স্টুডিও কোডে করবেন। যাই হোক, আমি আরেকবার দেখাই। প্রথমে আমরা ফাইলটা এখান থেকে যেটা খুলছিলাম, নিউ ফাইলে যে এখানে আপনি ফাইলের নাম লিখবেন, যেমন আপনি লিখতে পারেন abc.html। এরপরে আপনি নির্দিষ্ট একটা ফোল্ডারে রেখে এখানে আপনি কোড করতে পারেন। আর যদি অতীতের কোনো ফাইল বের করতে চান, ফাইলে যে ওপেন, যেমন আমরা যে কাজটা করছিলাম basic.html। তাহলে স্যার এইচটিএমএল এর জন্য আর কোনো এক্সটেনশন ডাউনলোড করা লাগতেছে না না, না না, কোনো জাস্ট কিছু ফাইল লাগবে না। নেমটা এইচটিএমএল দিয়ে দিলেই হবে? হ্যাঁ হ্যাঁ, HTML দিয়ে দিলে এটা চলে আসবে। আচ্ছা, তা আমরা পেয়ে গেলাম, ঠিক আছে, ওকে। আর কোড রানারটা ওপেন করলে কি হবে, আপনি এখানে একটা রানের অপশন খুঁজে পাবেন, কোড রানার, এই জায়গাটায়। তো এখান থেকে আপনি সুন্দরভাবে রান করতে পারবেন, HTML থেকে শুরু করে সব কিছু এভরিথিং খুবই ইজিলি রান করতে পারবেন কোড রানের অপশন থেকে। ওকে, তাহলে আমরা আমাদের যদি এখন আউটপুটে যাই পূর্বের মতো, আমরা বর্তমানে এরকমটা দেখতে পারতেছি তাই না? এ পর্যন্ত তো বোঝা গেছে তাই নাকি নাকি? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, একটু হেল্প করেন তো আমাকে। আজকে যারা উপস্থিত আছে তাদের রোলগুলো বলেন তো। পাঁচ। 4। চার, 32 স্যার। 5, আমি এখন হাজিরা দিছি না, এখন 4। 32। 4 5, তারপরে কে? 14। 32 স্যার। 3 14, 23 32, 23 আছে স্যার, 23। 23, স্যার 3। 3, 15, 15, আর 17। 17, স্যার 12। 12, স্যার 27। 27, এই কয়জন তাই না? আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে পরের টপিকে চলে যাই, হ্যাঁ। আচ্ছা, এভাবে আমরা হরিজন্টাল ট্যাগ পর্যন্ত কাজ শিখলাম। এবারে আমরা শিখবো হলো শিরোনামের কাজ। শিরোনাম বলতে HTML এ কি বোঝায়, আমরা যদি এক্সাম্পলে যাই, যেমন আমরা বাংলাদেশ লিখি, বাংলাদেশ লেখার পরে বাংলাদেশ যদি উইকিপিডিয়ায় যাই, দেখেন এই বাংলাদেশ এটা হচ্ছে একটা শিরোনাম, তাই না? এখানে দেখেন এই লেখাটা হচ্ছে ইটালিক, যেটা আমরা একটু আগে শিখলাম। শুধুমাত্র বাংলাদেশ এটা হলো বোল্ড। এরপরে এখানে আসলে দেখেন এটা আন্ডারলাইন দেখায় তাই না? আচ্ছা, যেগুলোর কাজ আমরা শিখলাম। আবার এখানে দেখেন এটা হচ্ছে আমাদের একটা শিরোনাম, এই লম্বা লাইনটা এটা হচ্ছে হরিজন্টাল। কনসেপ্ট ক্লিয়ার যেগুলো আমরা শিখলাম? তো এখানে আমরা দেখতে পারতেছি যে প্রত্যেকটাতে শিরোনাম আছে, মানে শিরোনাম ছাড়া কখনো ওয়েবসাইট সৌন্দর্য বর্ধিত হয় না এবং ওয়েবসাইট তৈরি করতে সমস্যা হয়, মানে এটা বোঝা যায় না। তো আমাদের HTML এ যদি আমরা শিরোনামে আসি, শিরোনামের ইংলিশ আমরা বলবো হেডিং। HTML এ হেডিং হচ্ছে টোটাল 6টা। H1 হচ্ছে সবচেয়ে বড় হেডিং এবং H6 হচ্ছে সবচেয়ে ছোট হেডিং। তো আমরা H1 ট্যাগটা নিলাম এবং শেষ শুরু করলাম এবং শেষ করলাম। এখানে লিখলাম দিস ইজ, আচ্ছা এখানে লিখলাম হলো দিস ইজ
টাইটেল 1। এবার যদি আমি এটাকে রান করি, আমরা আমাদের আউটপুটে দেখতে পারবো, দেখেন, দিস ইজ টাইটেল 1। এই লেখাটা সবচেয়ে বড় দেখাচ্ছে না? দেখেন তো, অনেক বড় দেখাচ্ছে না? হ্যালো? জি স্যার। এই লেখাটা অনেক বড় দেখাচ্ছে। এরপরে যদি আমরা পরের হেডিং এ আসি, H2 লিখলাম, দিস ইজ টাইটেল 2। তো আমরা যদি এখন এটার আউটপুটে যাই, দেখতে পারবো, দেখেন, হেডিং 1, H1 ট্যাগ শুরু এবং শেষ করলাম, তার ভিতরে যেটা লিখলাম সেটা সবচেয়ে বড়। এরপরে H2 ট্যাগ যেটা লিখলাম সেটা কি, তার চেয়ে একটু ছোট। এইভাবে আমাদের টোটাল 6টা হেডিং আছে। যেমন আমরা এখানে লিখলাম H3, দিস ইজ টাইটেল 3। তাহলে H3 ট্যাগটা তার চেয়ে ছোট দেখাবে। এরপর H4 ট্যাগ নিলাম, দিস ইজ টাইটেল 4। মিউট করেন প্লিজ। আচ্ছা, নাসির, নাসির উদ্দিন আহমেদ। আচ্ছা, দিস ইজ টাইটেল 4, H4 এর মধ্যে আমরা যেটা নিলাম। এরপরে H5 যেটা নিলাম, সেখানে লিখলাম, দিস ইজ টাইটেল 5। দেখেন, আমরা যদি দেখি তাহলে বুঝতে পারবো, এই যে টাইটেল 1, টাইটেল 2, 3, 4 এবং 5, এই পর্যন্ত হচ্ছে আমরা দেখলাম হেডিং এর কাজগুলো। এরপরে আমরা যদি যাই হেডিং 6-এ যাই, H6 লিখলাম, দিস ইজ টাইটেল 6। তাহলে H6টা আমরা দেখব যে সবচেয়ে ছোট। তাহলে এটা H1, H2, H3, H4, H5 এবং H6। তাহলে হেডিং ট্যাগের কাজগুলো বোঝা গেছে? হেডিং ট্যাগের কাজ বুঝতে পারছেন আপনারা? জি স্যার। জি স্যার। জি স্যার। স্যার আচ্ছা, ওই মাইক্রোসফটের মতো কি স্যার সাইজ কমানো বাড়ানো যায় না স্যার? না হ্যাঁ এইভাবে সাইজ কম হ্যাঁ বেশি হ্যাঁ করতে হ্যাঁ হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি, আমরা যে 3 নাম্বার ক্লাসে, আহ এটাকে কি বলে, যখন আমরা 3 নাম্বার ক্লাসে সিএসএস এবং বুটস্ট্র্যাপের কাজ শিখবো, তখন ফন্ট সাইজ আমরা নিজের মনের মতো করে বাড়াইতে কমাইতে পারবো। ওগুলো ওখানে শেখানো হবে, বুঝতে পারছেন? জি স্যার, আপাতত থ্যাংক ইউ আমরা স্যার। এইচটিএমএল বিষয়টা কি, এর ভেতরে বিষয়গুলো কিভাবে কাজ করে, এগুলো আমরা দেখার চেষ্টা করি, হ্যাঁ? আচ্ছা, যেমন আপনি কোনো একটা বই যদি ডাউনলোড করেন, বইয়ের কাভার পেজে দেখেন না সবচেয়ে বড় লেখা? জি স্যার। এটাকে আপনি ধরতে পারেন হেডিং 1। এরপরে চ্যাপ্টারের নামগুলো একটা নির্দিষ্ট সাইজে থাকে না সব সময়? এবং চ্যাপ্টারের আন্ডারে যে টপিকগুলো থাকে সেগুলোর সাইজ আরেকটু ছোট হয় না? তো জি স্যার। তো পৃথিবীতে যে কোনো ওয়েবসাইট তৈরি করার সময় কিছু নিয়ম কানুন ফলো করে। যদি আপনি H1 ট্যাগ দিয়ে শুরু করেন বইয়ের নাম, তাহলে অবশ্যই আপনার চ্যাপ্টারের নাম H1 ট্যাগ হবে না, একটু ছোট হবে না? আর চ্যাপ্টারের নাম যদি একটু বড় হয়, তাহলে চ্যাপ্টারের যে টপিকগুলো থাকে তার আন্ডারে সেগুলোর শিরোনামগুলো আরেকটু ছোট হবে। যেমন একটা হলো H1 ট্যাগ, আর একটা, মানে আপনার বইয়ের সমস্ত চ্যাপ্টারের নাম হলো ধরেন H2 ট্যাগ, H2 ট্যাগের ভিতরে থাকবে। আর চ্যাপ্টারের আন্ডারে যে টপিকগুলো থাকবে সেগুলো ধরেন থাকলে হলো H3 ট্যাগে বা H4 ট্যাগে। তাহলে পুরো বইয়ের কাঠামোটা সুন্দর লাগে, তাই না? হেডিং ট্যাগের জি। অনেক গুরুত্ব আছে, এই যে এটা একটা বড় গুরুত্ব। আচ্ছা, তা হেডিং ট্যাগ আমরা শেষ করলাম। এরপরে আমরা হাজি দানেশের ওয়েবসাইটে দেখছিলাম যে কিছু লেখা দেখছিলাম না, মনে পড়ে? চলেন দেখে আসি। হাজি দানেশ লাগবে না, এখান থেকে দেখি। যেমন এই বাংলাদেশ, এই লেখাটা, এই লেখাটার ফন্ট সাইজ দেখেন। আর এখানে দেখেন হিস্টোরি এর ফন্ট সাইজ দেখেন। আবার আর্লি হিস্টোরি, এটার ফন্ট সাইজ দেখেন। এইটা একটু বড়, এইটা একটু ছোট, তাই না? হ্যাঁ। জি। আচ্ছা, তো ধরেন জি স্যার। এটা হচ্ছে হেডিং 2, এইটা হলো হেডিং 3, বিষয়গুলো এমন। এরপরে আমরা যদি দেখি, স্যার,
হ্যাঁ, প্লিজ বলেন। আমার কোড ল্যাঙ্গুয়েজ নট সাপোর্টেড অর ডিফাইন্ড লেখা উঠতেছে। কোন কোন জায়গাটায় লেখা আছে? ভিএস কোডে রান করার পরে রান করলেই ওই তারপরে হচ্ছে হ্যাঁ, এই বুঝতে লেখাটা পারছি। আসে। আপনি কি এইচটিএমএল এ সেভ করছেন? হ্যাঁ, আমি আমার নাম দিয়ে তারপরে HTML দিছি, ওইভাবেই ফাইল সেট করছি। আচ্ছা, যদি ভিজুয়াল স্টুডিও কোড থেকে না আসে, আপনার ফাইলটা যেখানে সেভ করা আছে ওই জায়গায় চলে যান। দেখেন এরকম আপনার নাম ডট এইচটিএমএল এরকম আছে কিনা, এখানে ব্রাউজারের লোগো আছে। জি আচ্ছা, আমি দেখতেছি স্যার। দেখেন দেখেন, দ্রুত আসেন। স্যার আমার শুধু মানে ওই আমার নামটাই শুধু দেখা যাচ্ছে, ইয়ে না দেখা যাচ্ছে না। ডট এইচটিএমএল কোনো কিছু নাই? না না। আচ্ছা, আপনি এই যে আপনার কম্পিউটারের ফাইলের উপরে দেখেন ফাইল ভিউ আছে না? ভিউ ভিউ আছে, ভিউ দেখেন তো আপনার কম্পিউটারের উপরে, একদম উপরে। পরে তো স্যার। স্যার ওনার জি স্ক্রিনটা শেয়ার করে দিলে আমরাও দেখতে পারতাম। আচ্ছা আচ্ছা, আপনারটা তাহলে শেষের দিকে দেখবো, না আমরা টপিকটা শেষ করি, ঠিক আছে? জি স্যার। জি না আচ্ছা, স্যার, আপনার ওইটার মতো আসা নেই। আচ্ছা স্যার, আমি ওটা পরে দেখে নিব না না না, ইউটিউব আমি থেকে। আপনাকে দেখাবো। স্ক্রিন শেয়ার করবেন আপনি, শেষের দিকে দেখবো, ঠিক আছে? মনে করে দিন, এটা সবারই ভুল হইতে পারে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, তো এখানে আমরা এই শিরোনামের আন্ডারে যেগুলো দেখতে পারতেছি, এগুলো হচ্ছে প্যারাগ্রাফ। এগুলোকে কি বলে? এগুলো হলো সবগুলো কি প্যারাগ্রাফ। এই যে দেখেন, এটা একটা প্যারাগ্রাফ। তার মানে একটা ওয়েবসাইটের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টের একটা পার্ট হলো প্যারাগ্রাফ, যেটাতে ইউজার দেখবে বা আপনি পড়বেন। যেমন আমরা হাজি দানেশে যেমন ঢুকছিলাম, হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে, এখানে দেখেন এই যে লেখাগুলো, এগুলো হচ্ছে প্যারাগ্রাফ। ধরেন এটা একটা প্যারাগ্রাফ, এইটা আরেকটা প্যারাগ্রাফ, এভাবে কাজগুলো করা হয়েছে, তাই না? আচ্ছা, এখন আমরা যদি এখান থেকে একটা ছোট লেখা নেই, যেমন আমরা এই অংশটুকু এখান থেকে কপি করলাম, আপনারা কপি পেস্ট করেন। এখন আমরা প্যারাগ্রাফ শিখবো, এইচটিএমএল এ কিভাবে প্যারাগ্রাফ লিখতে হয়। প্রথমে এখানে পি ট্যাগ দিতে হয়। কি ট্যাগ দিতে হয়? প্যারাগ্রাফের শর্ট ফর্ম হলো পি। তার মানে একটা পি ট্যাগ শুরু করলাম এবং পি ট্যাগ কি করলাম, এখানে আমরা শেষ করলাম। একটা পি ট্যাগ শুরু এবং শেষ করার পরে এই পি ট্যাগের মধ্যে, দুইটা পি ট্যাগের মধ্যে আমরা পুরো প্যারাগ্রাফটা এখানে লিখে ফেলবো। তা পুরো প্যারাগ্রাফটা যখন আমরা লিখবো, তাহলে পুরো প্যারাগ্রাফটা এখানে থেকে গেল। এবার এটাকে কন্ট্রোল এস দিয়ে আমরা সেভ করলাম। আপনি যদি সেভ না করেন, আপনার আউটপুট আসবে না, আপনাকে বারবার সেভ করতে হবে। এবার আমরা আমাদের যদি আউটপুটে যাই, পেজটা রিলোড করি, দেখেন এই নিচের দিকে আমাদের কি চলে আসলো, প্যারাগ্রাফ চলে আসলো। প্যারাগ্রাফটা দেখা যায়, দেখতে পারতেছেন লেখাটা? দেখা যায় স্যার। তার মানে আপনি ওয়েবসাইটে কোনো কিছুর ব্যাখ্যা লেখেন বা একটা বিস্তৃত লেখা লেখেন, সেই লেখাগুলো কোথায় লিখবো আমরা? সেই প্যারাগ্রাফে। লেখাগুলো আমরা লিখবো হলো প্যারাগ্রাফের মধ্যে, বুঝতে পারছেন? এখন ধরেন জি স্যার। আম, এই প্যারাগ্রাফটাকে আমরা একটু বড় করি। এটাকে সেম জিনিসটাকে আমরা বারবার কপি পেস্ট করলাম, করে এই প্যারাগ্রাফটাকে অনেক বড় করলাম। সেভ করি। সেভ করার পরে এবার যদি এটাকে রান করি, আচ্ছা এখানে একদম একদম ডান দিকে দেখেন তো কি অবস্থা। এই দেখেন, এই সবগুলো কি সমান অবস্থায় আছে? হ্যাঁ, ঠিক আছে হ্যালো, স্যার, সমান দেখেন তো, নাই স্যার। সবগুলো কি সমান অবস্থায় আছে? জি না স্যার, জাস্টিফাই নাই। আচ্ছা, গুড। এটা একটা সুন্দর বিষয় যে এই বিষয়গুলো সমান অবস্থায় এখানে নাই। আচ্ছা, এর কথা হচ্ছে, এর কারণ হলো এই ওয়েবসাইটে আমরা দেখতে পারতেছি এইটা জাস্টিফাই অবস্থায় নাই, কিন্তু হাজি দানেশে যদি যাই, দেখেন এদিকের প্যারাগ্রাফের সবগুলো লেখা সমান দূরত্বে আছে, আর উইকিপিডিয়াতে এটা অগোছালো ভাবে আছে, তাই না? আচ্ছা, তো আমরা যদি এখন আমাদের আউটপুটেও এরকম অগোছালো ভাবে আসছে, আমরা যে লেখাটা কপি করে প্যারাগ্রাফের ভেতরে রাখছি, আমরা আউটপুটে দেখতে পারতেছি। এটাকে যদি আমরা এখন সমান করতে চাই, তাহলে আমাদেরকে প্যারাগ্রাফটা জাস্টিফাই করতে হবে।
জাস্টিফাই কিভাবে করে আমরা একটু যদি দেখি, প্যারাগ্রাফ ট্যাগটা শুরু করলাম এই জায়গায় এবং প্যারাগ্রাফ ট্যাগটা শেষ করলাম কোথায়, এখানে। যেখানে শুরু করলাম সেখানে চলে যাব, যাওয়ার পর দেখেন লেস দেন, এরপরে পি, তারপরে গ্রেটার দেন। এই পি এর পরে আমরা দুইটা বা তিনটা বা একটা স্পেস নিব, আপনার মনের মতো, সমস্যা নেই। নেয়ার পরে এখানে লিখবেন ALIGN, অ্যালাইন মানে অ্যালাইনমেন্ট, ALIGN ইকুয়াল, তারপরে ডাবল কোটেশন শুরু করবেন এবং শেষ করবেন। হ্যাঁ, ডাবল কোটেশন কিন্তু এটা, বুঝতে পারছেন, সিঙ্গেল কোটেশন না। এখানে লিখবো জি JUSTIFY, জাস্টিফাই, JUSTIFY জাস্টিফাই। এরপর এটাকে সেভ করবেন কন্ট্রোল S দিয়ে। করার পরে আপনি যদি এই পেজটায় আসেন এবং পেজটাকে রিলোড করেন, দেখেন আমাদের লেখাগুলো এখন সমান হয়ে গেছে না, সবগুলো দেখা যায়, সবগুলো সমান হয়ে গেছে ডান দিকে। আপডেট হয় নাই। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? যাচ্ছে। জি স্যার, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, লেখাগুলো চারিদিকে সব সমান হয়েছে। জি স্যার। আচ্ছা, এটাই হলো আমাদের প্যারাগ্রাফ ট্যাগের কাজ, যেখানে আমরা প্যারাগ্রাফ ট্যাগ দিলে নর্মালি চলে আসে সবকিছু, আর যদি অ্যালাইন জাস্টিফাই দেই তাহলে সবগুলো কি থাকে, সমান দূরত্বে অবস্থান করে, সরি, লেখাগুলো ডান মানে দিকে সমানভাবে থাকে। ওকে। আমরা ওয়ার্ডে যেরকম জাস্টিফাই করি, ওখানে জাস্ট হ্যাঁ জাস্টিফাই হ্যাঁ, এইটাই হচ্ছে সেই প্রোগ্রামে জাস্টিফাই, গুড, লিখে হ্যাঁ দিতে হবে। এইটা হচ্ছে সেই জাস্টিফাই, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা প্যারাগ্রাফ ট্যাগের কাজটা এ পর্যন্ত শিখে ফেললাম। আচ্ছা, স্যার, হ্যাঁ প্লিজ বলেন। তার মনে মনে করেন স্যার, আমি একটা পেজের অর্ধেক পর্যন্ত লিখবো, মানে কলামের মতো 2 সারি লিখবো, তাহলে কিভাবে লিখবো স্যার? হ্যাঁ, এটা হচ্ছে, স্যার এটা হচ্ছে আমরা ইনশাল্লাহ আগামীকালকে খুব সুন্দরভাবে শিখবো, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা স্যার। আজকের দিনে অত লোড দিব না। হ্যাঁ, আচ্ছা, আজকের দিনে অত লোড দিব না, আমরা আর বেশ কিছু বিষয় শিখে ওই বিষয়টা আমরা আগামীকালকে শিখবো, দুইটা কলাম তিনটা কলামে কিভাবে লিখতে হয়, ঠিক আছে। জি স্যার। এই প্রশ্নটা আপনি অবশ্যই আগামীকালকে করবেন, মনে করে দিবেন। ওকে স্যার। ঠিক আছে। আচ্ছা, আমরা প্যারাগ্রাফের কাজ শিখলাম। এবার আমরা পরবর্তীতে যে ট্যাগটা শিখবো সেটা হলো মার্কি ট্যাগ। যেমন আমরা একটু আগে দেখলাম হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, শুরুতে যেটা দেখলাম, দেখেন স্নাতক 2026 শিক্ষাবর্ষের শিফট ভিত্তিক পরীক্ষার সময়সূচি দেখা গেছে, এই যে লেখাটা স্ক্রল করতেছে এদিকে, দেখা যায়। হ্যালো। জি স্যার, যাচ্ছে স্যার। আচ্ছা, এখন আমরা এরকম একটা স্ক্রল করে করার চেষ্টা করব। এটার জন্য আমরা লিখবো MARQUEE, MARQUEE। এই মার্কি ট্যাগের ভেতরে আমরা যা লিখবো ওইটা ঠিক ওইভাবে স্ক্রল হবে। যেমন আমরা এখানে লিখতে পারি নোটিস, হ্যাঁ, তারপরে এখানে আমরা নোটিসের টপিক লিখলাম, নোটিস টপিক 1, নোটিস টপিক 2। হ্যাঁ, এভাবে আমরা লেখাগুলো লিখলাম। আচ্ছা, নোটিস টপিক 1, নোটিস টপিক 2, এখানে আমরা লিখলাম নোটিস টপিক 3। আচ্ছা, এভাবে এটা চলতেছে। আপনি অনেকগুলো নোটিস অ্যানিমেশনের মাধ্যমে বাম থেকে ডানে দেখাবেন। এটা দুইটা মার্কিউ ট্যাগের ভিতরে লিখে আপনি যদি এটাকে এখন রিলোড করেন সেভ করার পরে, তাহলে আপনি দেখতে পারবেন। আচ্ছা, আমরা মনে হয় ফাইলটা সেভ করি নাই। ওকে, দেখেন দেখা যাচ্ছে। জি স্যার, যাচ্ছে স্যার। এটা হচ্ছে আমাদের কোন ট্যাগের কাজ, MARQUEE, মার্কি ট্যাগের, মার্কেটে। মার্কি ট্যাগের কাজ। আচ্ছা, এরপরে আমরা যদি আজকে আরেকটা টপিক শিখি আমাদের জানাশোনার মধ্যে, যেমন
আচ্ছা, এখানে একটা হরিজন্টাল ট্যাগ দিই, তাহলে একটা আলাদা লাইন তৈরি হবে। দেখি তো। ওকে, ডান। হরিজন্টাল ট্যাগটা এখানে চলে আসলো। ঠিক আছে। আচ্ছা, ধরেন আপনি এখানে আম, একটা লিস্ট তৈরি করবেন। কি তৈরি করবেন? লিস্ট। আমরা এখন কিসের কাজ শিখবো? লিস্ট। লিস্ট করার কাজ। লিস্ট। আচ্ছা, লিস্টের কাজ শেখার জন্য লিস্ট হচ্ছে দুই ধরনের আমরা জানি। যেমন ABCD 1 2 3 4, এগুলো দ্বারা আমরা ক্রম বুঝি না, যে একটা সিকোয়েন্স মেনটেন করতেছে। জি স্যার। হ্যাঁ, এগুলোকে বলে অর্ডার লিস্ট। আর একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, যেগুলো কোনো অর্ডার মেনটেন করে না। যদি আমরা একটু এক্সাম্পল দেখি, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট। আচ্ছা, আমরা আচ্ছা দেখেন, এখানে দেখেন 1 2 3 4, এটা অর্ডার লিস্ট। ABCD, এটাও অর্ডার লিস্ট। বোঝা গেছে? এই যে এটাকে এক এক ধরনের অর্ডার এখানে মেনটেন করে, এই জন্য এটাকে কি বলে? অর্ডার লিস্ট। এরপরে আমরা যদি একটা আনঅর্ডার লিস্ট দেখি, আহ এটাতে আসি। দেখেন, এখানে দেখেন, নিচেরটায় 1 2 3 4 5 যেটাই লেখা থাকে না কেন, এখানে ডট 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 আছে না? দেখা যায়? যাচ্ছে স্যার। তার মানে এগুলা আমরা মাইক্রোসফট ওয়ার্ড বা অন্য কোনো ক্ষেত্রে এটা বুলেট বলতে পারি। বুলেট। জি স্যার। যাই হোক, অন্য কোনো কিছু সার্কেল বলতে পারি, স্কোয়ার বলতে পারি। হ্যাঁ, তো 1 2 3 4 5 এটা হচ্ছে আমাদের অর্ডার। আর যেগুলো 1 2 3 4 5 বা ABCD এগুলো আকারে থাকে না, সেগুলোকে কি বলে? সেগুলোকে আনঅর্ডার। বলা হচ্ছে আনঅর্ডার লিস্ট। ঠিক আছে। আচ্ছা, তো আমরা অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট বিষয়টা জানলাম, এবং আমরা এখন এটা অ্যাপ্লাই করব HTML এর কোডের মাধ্যমে। তো প্রথমে আমরা আনঅর্ডার লিস্ট নিয়ে কাজ করব। এই জন্য প্রথমে এখানে আনঅর্ডার লিস্টের আনের ইউ লিখব এবং লিস্টের এল লিখব। ইউএল, আনঅর্ডার লিস্ট, এটা একটা ট্যাগ শুরু করলাম, এবং ইউএল এই ট্যাগটা এখানে শেষ করলাম। বোঝা গেছে? এই যে ইউএল ট্যাগটা শুরু করলাম এবং ইউএল ট্যাগটা কি করলাম এখানে শেষ করলাম। শেষ করলাম। আচ্ছা, এখন একটা লিস্টের কি থাকে? লিস্টের আইটেম থাকে না? লিস্টের কি থাকে? জি স্যার, আইটেম থাকে। আইটেম থাকে। তো লিস্টের আইটেম, এই জন্য শর্ট ফর্ম নিলাম, লিস্টের এল নিলাম, আইটেমের আই নিলাম। এটাকে বলে এল আই। কি বলে? এল আই, লিস্টের আইটেম শুরু করলাম এবং লিস্টের আইটেম এখানে শেষ করলাম। মানে এলআই শুরু এবং এলআই এখানে কি করলাম? শেষ করলাম। তার মানে আনঅর্ডার লিস্ট শুরু, আনঅর্ডার লিস্ট শেষ। এখন এর ভিতরে এই লিস্টের আপনি টোটাল কতটা আইটেম রাখতে চান, ঠিক ততটা এলআই শুরু এবং শেষ করতে হবে। যেমন ধরেন আমি আমাদের লিস্টের ভিতরে টোটাল 5টা আইটেম রাখতে চাই, তাহলে এখানে এইভাবে প্রথমে কপি করে 5টা রেখে ফেললাম। বলেন তো এই কোডটুকু বোঝা গেছে কিনা, বলেন তো, এতটুকু অংশ জি স্যার। বুঝতে পারছেন? স্যার প্রথমে যে আনঅর্ডার লিস্ট, আনঅর্ডারের ভিতরে আবার এই লিস্ট। হ্যাঁ, আনঅর্ডার লিস্ট শুরু করলাম, আনঅর্ডার লিস্টে শেষ করতে হবে না, এই জন্য শেষ করলাম। এখন জি। আপনার জি। আনঅর্ডার লিস্টের ভিতরে তো আপনার লিস্টের আইটেম থাকবে, তাই না? জি স্যার। এই জন্য এখানে দেখেন এলআই শুরু এলআই শেষ, এলআই শুরু এলআই শেষ, এলআই শুরু এলআই শেষ। শেষ। এখন আপনি এই দুইটা এলআই এর ভিতরে যা লিখবেন আপনার আউটপুটে সেটাই আসবে। যেমন আমি এখানে লিখলাম পেন, পেন্সিল, ইরেজার, পিন,
পেপার, এটাকে সেভ করলাম। সেভ করার পরে এবার যদি আমি আউটপুটে যাই, আমাদের আউটপুটে রিলোড করি, দেখেন এখানে আনঅর্ডার লিস্ট আকারে ওটা চলে আসলো। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখন তাহলে আনঅর্ডার লিস্টের জন্য ইউএল দিয়ে শুরু করতে হয়। এখন যদি আমি অর্ডার লিস্ট করতে চাই তাহলে কি লিখতে হবে? ইউএল এর জায়গায় ও এল লিখতে হবে। আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে কি লিখছিলাম? ইউএল। আর অর্ডার লিস্টের ক্ষেত্রে কি লিখবো? অর্ডার লিস্টের ক্ষেত্রে কি লিখবো? ও ওএল। ও এল। আচ্ছা, এই জন্য আমরা এখানে আবার আবার করি, তাহলে বুঝতে সুবিধা হবে। ও এল, অর্ডার লিস্ট, এটা কিন্তু জিরো এল না, এটা কিন্তু ও এল। এবার এর ভিতরে আমরা যতটা আইটেম রাখবো আবার পূর্বের মতো ততটা এখানে এলআই নিয়ে রাখবো। যেমন আমি এখানে ধরেন টোটাল 4টা আইটেম রাখবো, 1টা 2টা 3টা 4টা। ওয়েল শুরু এবং শেষ করলাম। এখন এখানে লিখলাম পাঞ্জাবি, পায়জামা, জ্যাকেট, শার্ট, লিখে এটাকে সেভ করলাম। এবার যদি আমি এটাকে রান করি, দেখেন পাঞ্জাবি, পায়জামা, জ্যাকেট, শার্ট, এটা কি 1 2 3 4 আকারে আসছে না? দেখা যায়? জি যাচ্ছে স্যার, স্যার। দেখা যায় স্যার। তা এটাকে বলে অর্ডার লিস্ট। এখন আপনি যদি চান যে এবিসিডি আকারে দেখাবেন, তখন ওয়েল এর পরে 2টা বা 3টা স্পেস দেন, সমস্যা নেই, দিয়ে লিখবেন টাইপ ইকুয়াল ডাবল কোটেশন শুরু এবং ডাবল কোটেশন শেষ করবেন। যদি আপনি ক্যাপিটাল এ দেন, সেভ করেন, সেভ করার পরে এবার যদি পেজটা এসে রিলোড করেন, দেখবেন এখানে এবিসিডি চলে আসছে। আবার টাইপে এসে যদি আপনি এখানে বড় হাতের আই দেন, তাহলে বড় হাতের মানে ক্যাপিটাল আই এর রোমান সাইন চলে আসবে। আর যদি এখানে স্মল আই দেন, তাহলে স্মল আই এর রোমান সাইনে চলে আসবে। সোজা কথা, এটা একটা অর্ডার লিস্ট আকারে এখানে অবস্থান করবে। কনসেপ্ট ক্লিয়ার? আমরা লিস্টের কাজটা বুঝতে পারছি? হ্যালো? জি স্যার। তাহলে আমরা লিস্টের কাজটা বুঝতে পারলাম। তাহলে আজকের দিনে আমরা শিখলাম এইচটিএমএল এর বেসিক স্ট্রাকচার, এইচটিএমএল শুরু এবং শেষ, এরপরে হেড শুরু এবং শেষ করলাম, বডি শুরু এবং বডি শেষ করলাম। এরপরে আমরা শিখলাম ব্রেকের কাজ, বোল্ডের কাজ, ইটালিক, তারপরে শিখলাম আন্ডারলাইন, এরপরে শিখলাম বোল্ড, ইটালিক এবং আন্ডারলাইন তিনটাতে কিভাবে একত্রিতভাবে কাজ করা যায়। এরপরে আমরা শিখলাম হেডিং এর কাজ, তারপরে শিখলাম প্যারাগ্রাফের কাজ, এরপরে শিখলাম হরিজন্টালের ট্যাগের কাজ, তারপরে মার্কি ট্যাগের কাজ শিখলাম। এরপরে আমরা ফাইনালি কি শিখলাম? অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্টের কাজ। সাথে আমরা শিখলাম ভিজুয়াল স্টুডিও কোডে অবশ্যই অবশ্যই কালকে থেকে আমরা কাজ করব। কনসেপ্ট ক্লিয়ার? হ্যাঁ? জি স্যার। আচ্ছা, জি স্যার, আমি মোটামুটি অনেকটা ক্লিয়ার আমি হয়েছে। ফাইনালি আরেকবার দেখাচ্ছি। আপনার ইউটিউবে যাবেন, যে এখানে আপনি সার্চ করবেন হাউ টু ইনস্টল ভিজুয়াল স্টুডিও কোড। ভিএস কোড। হ্যাঁ, এখানে আপনি ভিডিও পাবেন, দেখে দেখে অবশ্যই ইনস্টল করবেন, ঠিক আছে? এরপরে আপনি সার্চ করবেন ইনস্টল পাইথন এক্সটেনশন, ইনস্টল পাইথন এক্সটেনশন ফর ভিজুয়াল স্টুডিও কোড। এখানে আপনি 2 একটা ভিডিও দেখলে পেয়ে যাবেন, 1 1.5 মিনিটের ভিডিও, ঠিক আছে? আচ্ছা, এই ভিজুয়াল স্টুডিও কোডে আপনি তখন কাজ করতে পারবেন পাইথন প্রোগ্রাম। আর যদি আরো স্পেসিফিক ভাবে দেখতে চান, তাহলে আপনি ভিজুয়াল স্টুডিও কোডের এক্সটেনশন অ্যাড করার পরে আপনি লিখতে পারেন হাউ টু রান ফাস্ট প্রোগ্রাম, ফাস্ট পাইথন প্রোগ্রাম ইন ভিএস কোড। ভিএস কোড বলতে ভিজুয়াল স্টুডিও কোড, ঠিক আছে? জি। তাহলে আপনি এখানে ওই যে আবার দেখাবে কিভাবে প্রথম একটা প্রোগ্রাম রান করা যায়। এটা আপনি এই ভিডিও মানে নর্মাল পাইথন কোড আপনি যেভাবে করেন ওইভাবেই করবেন, কিন্তু পাইথন প্রোগ্রামিংটা আচ্ছা এটা রান করা হচ্ছে টার্মিনালে। আমরা যদি ভিডিওটা দেখি, 2 একটা উদাহরণ যদি দেখি,
দেখেন, এই যে আপনি যেটা লেখেন ওইভাবে লিখলেন, কিন্তু রান করতে হয় কোথায়? এটা হচ্ছে টার্মিনালে রান করে। আপনাদের থনিতে টার্মিনালে রান করে না? হ্যাঁ, জি। ঠিক এখানেও কোথায় রান করবে? ঠিক টার্মিনালেই রান করবে। দেখেন, এখানে ভিডিওটাতে পুরো দেখাচ্ছে অবশ্য কিভাবে এক্সটেনশনটা করলো, কোড রানারটাও রান করলো। আচ্ছা, যাই হোক, এখানে হ্যালো ডট পাই নামে একটা ফাইল নিল, প্রিন্ট করলো যে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস, যেটাই লিখুক না কেন। এরপরে যদি এটাকে রান করে দেখেন টার্মিনালে থ্যাঙ্কস ফর ওয়াচিং, ঠিক আছে, এটা চলে আসলো। তো আপনি যেভাবেই হোক কালকে পাইথন প্রোগ্রামিং রান করবেন, এবং এইচটিএমএল এর কোডটা ওই যে ফাইল থেকে নিয়ে গিয়ে শুধুমাত্র ফাইলের নাম দিবেন, লাস্টে এক্সটেনশনটা দিবেন ডট এইচটিএমএল। কনসেপ্ট ক্লিয়ার? আর যদি এটাও না পারেন, তাহলে আপনি লিখবেন হাউ টু রান এইচটিএমএল ইন ভিএস কোড। তাহলে এখানে ভিডিও পাবেন 2 মিনিট 3 মিনিটের। হ্যাঁ, আচ্ছা, ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করলো, ফাইলে গেল, এবং এখান থেকে দেখেন নিউ ফাইলে যাবে, যে যাই হোক কোড টোড তার আগে লিখছে পরে সেভ করে, আপনি আগে সেভ করে লিখেন, তাহলে বিভিন্ন কালার টালার অপশনগুলো পেয়ে যাবেন। সেভ অ্যাজ বা সেভ এজে এখানে যে কোনো একটা নির্দিষ্ট ফোল্ডারে এসে লাস্টে ওই যে এক্সটেনশনটা দেখেন এক্সাম্পল, এখান থেকে টাইপটা চেঞ্জ করে দিল। এই, স্যার আমার স্ক্রিনটাকে একটু শেয়ার করতে পারি স্যার? আচ্ছা ঠিক আছে, এভাবে আপনি কাজ করবেন। আর যদি আহ, এখান থেকে রান করতে চান, এখানে দেখেন এরা ওপেন ইন ব্রাউজার নামে একটা এক্সটেনশন নিল, এটাকে ইনস্টল করলে আপনি ভিজুয়াল স্টুডিও কোড থেকে সরাসরি এই যে রাইট ক্লিক করলে এখান থেকে ওপেন ইন ব্রাউজার এরকম পেয়ে যাবেন। আচ্ছা, যাই হোক, এভাবে আমরা কাজ করব। ঠিক আছে, বুঝতে পারছেন? সবাই বুঝতে পারছেন তো নাকি?